ছুটির দিনে ঈদে ঘরমুখী মানুষের স্রোতের পর এলো ফেরি বন্ধের সিদ্ধান্ত। দিনে চলবে না আরিচা ও মাওয়াঘাটে, রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। ফুটপাতে উপচে পড়া ভিড়। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা আগের মতোই। বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণেই দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক সপ্তাহে কাটা হলো অর্ধ শতাধিক, চিহ্নিত আরও 100-র বেশি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ছুটির দিনে ঈদে ঘরমুখী মানুষের স্রোতের পর এলো ফেরি বন্ধের সিদ্ধান্ত। শনিবার থেকে দিনের বেলায় শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলুদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবে রাতে পণ্য পরিবহনের জন্য স্বাভাবিক থাকবে ফেরি চলাচল। শুক্রবার রাতে সময় সংবাদকে এই তথ্য জানান বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঈদ সামনে রেখে দিনভর উপচে পড়া ভিড় ছিল শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। ছিল না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই। এ অবস্থায় পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত প্রধান দুটি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ঈদ সামনে রেখে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বিভিন্ন যানবাহনে রাজধানী ছাড়ার আপ্রাণ চেষ্টা মানুষের। শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ভিড় করেন ঘরমুখী মানুষ, খুঁজে বেড়ান বাড়ি ফেরার বাহন। লকডাউনে মহানগরী, চলছে না দূরপাল্লার গণপরিবহন, কিন্তু মানুষের দীর্ঘ সারি যেন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বুড়ো আঙুল দেখাচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে মরিয়া মানুষ ছুটছেন অনিশ্চিত যাত্রায়। কোনো গাড়িতেই পাচ্ছি না। এখন এই হাইসগুলো আছে, হাইসগুলোতে 1200-1500 টাকা ভাড়া চায়। এখন ট্রাকগুলোর জন্য দাঁড়ায় আসছিলাম, ট্রাকও 1000 টাকা নিচে নেবে না কোনো ট্রাক। কয়েকদিন যাবৎ মেয়ে খুবই অসুস্থ, বাড়ি যেতে হবে। আমি এখন চলছি, আল্লাহ পাক জানে কিভাবে যাবো। এখান থেকে দেখতেছে ডাবলের 3 ডাবল 4 ডাবল ভাড়া নিয়ে ওরা এখানে এসে নামাই দিচ্ছে। মানুষ হাইটে আবার পার হয়ে ওই পাশে যাচ্ছে। গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, ভাড়া যাচ্ছে অনেক। কেউ ট্রাক, কেউ কাভার্ড ভ্যান, কেউ বা চড়ে বসেছেন প্রাইভেট কারে। সামাজিক দূরত্বের ধার ধারছেন না কেউই। যারা রাজধানীর আশপাশে থাকেন তারা ভোগান্তি সই সিএনজি অটোরিকশা করেই ঘরমুখী হচ্ছেন। বাস নাই, ব্রিজ পারে হাইটে যায়, তারপর যাবো এর ভিতরে যে আপনার অটোতে যাবো, নাহলে রিক্সায় যাবো। গাড়ি নাই, এখন ওই কত সারি মধ্যে হাঁটতেছি, যদি পাই আমরা এভাবে চলে যাব। যে কোনো গাড়ি করে, যেভাবে ছাদে করে হোক, বাসে করে হোক, যেভাবে যাবো। আনন্দটা উপভোগ করার জন্য আমরা যাচ্ছি। চাপাই রাস্তায়, চাপাই রাস্তায়, চাপাই। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। লকডাউনের কারণে ভাড়া একটু বেশি নেওয়ার কথা স্বীকার করেন বিভিন্ন পরিবহন চালকরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় ছুটির দিনে শুধু শপিং মলে নয়, ফুটপাতের দোকানেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ দিকে এসে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। বাকি দিনগুলোতে রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। ইফতারের পর ক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে পোশাক, জুতাসহ নানা সামগ্রী কিনতে এভাবেই ভিড় করেন শত শত মানুষ। পোশাকের সঙ্গে বেল্ট মেলাতে গিয়ে উধাও স্বাস্থ্যবিধি। কেউ কেউ মাস্ক পরলেও গাদাগাদি ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। প্রচুর পরিমাণে ভিড়। এখানে মনে হয় না যে আমাদের দেশে লকডাউন। আমার জন্য শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার ওয়াইফের জন্য 3 পিস কিনেছি। বিক্রেতারা জানালেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয় কর্মীরা। বেচা কিনা পার্সেন্টেজ বিগত দিনগুলোর চেয়ে এই 2-3 দিন ধরে একটু ভালো। 20, 30, 40, 50 হাজার টাকা ডেলি পার ডে বিক্রি হয় আর কি। এদিকে আগামী কয়েকদিন রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না। বিকজ এত উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় আমি গতকালকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, যাতে আমাদের এই 5-6টা দিন আমাদের সামনে আছে,
যাতে আমাদের রাত্র 12টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সেই সামাজিক দূরত্বটা সেটা আমরা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারবো। রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25 এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বোরো ধান ঘরে তোলার পর টৈটুম্বুর তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল, কোনো কাজেই আসছে না পানি। উজানে একতরফা নিয়ন্ত্রণই কারণ বলছেন সংশ্লিষ্টরা। সরকার অনুমতি দিলেই চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শুক্রবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থা আগের মতোই। এদিকে বিএনপি চেয়ারপারসনকে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নিতে চান আর পরিবার ও দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 2 দিন, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত। এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান সরকারের অনুমোদনের পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। তার অবস্থা স্থিতিশীল আছে, কাজেই এই অবস্থায় ওনার আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয়, সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু থেকে নেত্রীর করোনা আক্রান্তের বিষয়টি এড়িয়ে গেছেন তারা। বিভিন্ন সময় চেষ্টা করেছেন তথ্য গোপনেরও। রিপোর্ট আহমেদ সালিহিনের। 11 এপ্রিলের কথা। ওই দিন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপোর্টের সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। এর মধ্যে কেউ কেউ গুজব বলে তা উড়িয়ে দেন, আবার কেউ বলেন করোনা পরীক্ষাই করা হয়নি নেত্রীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করার পর মুখ খুলেন তারা। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। বাসায় চিকিৎসা নেওয়ার পর থেকেই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নেতারা বলে আসছেন ভালো আছেন বেগম জিয়া। বাসাতেই মিনি হাসপাতাল করার কথাও জানান তারা। আমাদের সব ধরনেরই করা আছে, বাসায় একটা হসপিটাল বানায় রাখছি আমরা এখানে। 27 এপ্রিল হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তারা বলেছেন শুধু শারীরিক পরীক্ষা করাতে হবে, বাসা থেকে আসা যাওয়ার সমস্যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে, 2-3 দিন থাকলেই ঠিক হয়ে যাবেন। তখনও বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি গোপন করার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি। এমনকি 3রা মে সিসিউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করে বিএনপির নেতা ও চিকিৎসকরা। ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে, লাং থেকে পানি বের করেছে, এখনো পানি আরো রয়ে গেছে, ওটা বের করবে। সবশেষ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন করার পর মুখে কুলুপ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তথ্য নেই বলে এড়িয়ে গেছেন তারা। শামীম ইস্কান্দার গেছে ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ও চিঠি দিয়েছে। বেগম জিয়ার দণ্ড স্থগিত হয় পরিবারের আবেদনে, তার মুক্তির মেয়াদও বাড়ানো হয় পরিবারের আবেদনেই। সবশেষ বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনটিও করে তার পরিবার। সর্বক্ষেত্রে পরিবারের ভূমিকা দেখে তাই অনেকের মনে প্রশ্ন, নেত্রীর জন্য দলের শীর্ষ নেতাদের করণীয়টা কি? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত শঙ্কার আরেক কারণ ভারতীয় ধরনও। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন 37 জন, যা গত 40 দিনে সর্বনিম্ন মৃত্যু।
বিশ্বের নানা প্রান্তে কফি-টুনি সংক্রমণ বৃদ্ধিতে করোনার 4টি ধরনকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এগুলো হলো ইউকে, দক্ষিণ আফ্রিকান, ব্রাজিলিয়ান এবং ক্যালিফোর্নিয়ান ধরন। এর মধ্যে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকান ধরন শনাক্তের তথ্য এসেছে বিভিন্ন জিনোম সিকোয়েন্সে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশেও কফি-টুনি সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এই নিবন্ধে বলা হয়, দেশে আফ্রিকান ধরন পাওয়া যায় ফেব্রুয়ারিতে। ইউকে ভ্যারিয়েন্টটাই আমাদের দেশে প্রথম এসছে, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট একটু পরে এসেও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাই ডমিনেট করেছে আর কি। আমরা টেরই পেতাম না হয়তো বা, কিন্তু এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাকে, আর এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হয়তো বা বিস্তারও করতে পারতো না। আমরা সবাই বেশি রিল্যাক্স করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সেই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে বিস্তারও ঘটেছে এবং সেখান থেকেই আমাদের মৃত্যুটাও আসছে। কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন, আর এটি দেশে কোভিডের তৃতীয় ঢেউ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ওটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় দেখা দিতে পারে, এবং এটা আমাদের দেশে এসে একটা তৃতীয় ওয়েভ সৃষ্টি করাটাও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নিশ্চিত করতে হবে কঠোর কোয়ারেন্টিন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির জন্য উন্নতির জন্য। রমজানের শেষে জুমায় নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। শুক্রবার ছিল রমজান মাসের শেষ জুমা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন মুসল্লিরা। করোনা মহামারীর সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখছে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় জমাতুল বিদার বয়ানে উঠে আসে মহামারী প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে। মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। আমাদের দেশ জাতিকে আপনি হেফাজত করুন। আমরা এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনা মুক্ত করে দেন। এই জুমায় দোয়া কবুলের সময় এই দোয়া করেছি যে এই করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুক্তি দান করেন। রাজধানী ছাড়াও সারা দেশে মসজিদে মসজিদে জমাতুল বিদায় করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর বিরোধিতা করে শুক্রবারও নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে এক সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানের অর্ধ শতাধিক গাছ কাটা হয়েছে, চিহ্নিত করা হয়েছে আরও 100-রও বেশি। হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই খাবার, হোটেল আর রাস্তা তৈরিতে চলছে গাছ নিধন। গানে গানে এভাবেই জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন একটাই দাবিতে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মাথা উঁচু করে থাকা গগন শিরীষ গাছগুলো কেটে ফেলা চলবে না। ডিজাইনের পরিবর্তন করে গাছগুলোকে রেখে এখানে প্রাণ ও প্রকৃতিকে সংরক্ষণ করা হবে কিনা ওই আশ্বাস দিলেই আমরা ঘরে ফিরবো। তার পূর্ব পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। যেসব তুচ্ছ কারণে যে কেটে ফেলছে গাছ টাছগুলো, এটা তো আসলে এটা করতে দেওয়া যাবে, করা উচিত না। এরই মধ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গেল এক সপ্তাহ ধরে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিভিন্ন মহল। পরিবেশবাদীরা বলছেন, আধুনিক স্থাপত্যের এই যুগেও গাছ কেটে উন্নয়ন অবকাঠামো নির্মাণ করা আমাদের মেধার জন্যও অবমাননাকর। শুক্রবারও সকাল থেকে নানা মাধ্যমে চলে প্রতিবাদ। উদ্যান নাটক থেকে মানববন্ধন, নিজ নিজ জায়গা থেকে সবুজের সঙ্গে নিজের অবস্থান জানাচ্ছে মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এখানকার গাছগুলো বাঁচানো। এরই মধ্যে উদ্যানের গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন 6টি সংগঠন ও 2 জন নাগরিক। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশিষ্টজনরাও। রেস্টুরেন্টের জন্য গাছে হাত দেবে তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নতজানু করবেন না।
এর আগে 2009 সালে হাইকোর্ট এক রায়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য রক্ষায় এটিকে একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশনা দেন, যা আজও বাস্তবায়িত হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে, তবে সেচ নির্ভর বড় মৌসুম শেষ হওয়ায় এ পানি কোনো কাজে আসছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকার রিপোর্ট, ক্যামেরা ছিলেন তরিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে, টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না, এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের। নদী যখন শুকনো থাকে 12 জন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময়ে আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না। উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরে সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে, এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে, অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রবাসের সময় আরও থাকছে। বিসিবির আবেদন আমলে নিল সরকার। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের 14 দিনের কোয়ারেন্টিন না করেই অনুশীলনে নামতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমোদন। চালককে কখনো বোকা বানিয়ে, কখনো চেতনানাশক ওষুধ খাইয়ে অভিনব কায়দায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে তারা। এছাড়া তাদের মানুষকে বোকা বানানোর আরেক পদ্ধতি জাল নোট। রাজধানী জুড়েই রয়েছে তাদের নেটওয়ার্ক। চক্রের সদস্য সংখ্যা 15 থেকে 20 জন। এর মধ্যে 9 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে পেশাদার চোরেরা। চুরি, চাঁদাবাজি সহ সবার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বুলবুল রেজা রিপোর্ট। দুই হাতে বাজারের ব্যাগ, বাজার থেকে বেরিয়ে চড়েন ব্যাটারি চালিত অটোরিকশায়। ওজন বেশি হওয়ায় গন্তব্যে যাওয়ার পর অটো চালককে অনুরোধ করেন ব্যাগগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার। চালক সরল মনে বাড়িয়ে দেন সহায়তার হাত। এই সুযোগে ডুপ্লিকেট চাবি দিয়ে গাড়ি নিয়ে চম্পট যাত্রীবেশী চোর। রাজধানীতে 15 থেকে 20 সদস্যের চোর চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ, যারা মূলত যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে। চক্রের 9 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানতে পেরেছে তাদের চুরির অভিনব কৌশল। এই চোর চক্রের প্রধান বাবুল মিয়া। রাজধানীতে অটোরিকশা চোরের কয়েকটি দলের নেতৃত্ব তার হাতে। শিশির, অনিক, জামাল, মিলন এবং জাহাঙ্গীর চুরির পাশাপাশি চোরাই গাড়ি ক্রয় করে রং পরিবর্তন করার পর পুনরায় আবার বিক্রি করেন। জসিম খান যাত্রীবেশে অটো চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন। চক্রের তৈয়ুবুর আর মিন্টু চুরির পাশাপাশি জাল টাকা দিয়ে প্রতারণা করে। সে তাকে অফার করতো ড্রিঙ্কস খাবে কিনা অথবা ডাব খাবে কিনা। তো যখন সে ড্রাইভার রাজি হতো তখন তাকে সেই ড্রিঙ্কস অথবা ডাবের পানির সাথে তারা নকটিন ট্যাবলেট, যেটা আমরা চেতনানাশক ঔষধ, এটা তারা খাইয়ে দিত। পুলিশ বলছে রাজধানীতে প্রাইভেট কার চোর চক্রের সঙ্গেও তাদের যোগসূত্র থাকতে পারে। আমরা ধারণা করছি তারা প্রাইভেট কার চুরির সাথে জড়িত থাকতে পারে। পেশাদার এই চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রচণ্ড চাপের মুখে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা। হুমকির মুখে পড়েছে শ্রমবাজার। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে স্বল্প মূল্যে শ্রম দেয়ায় কর্মহীন অনেক স্থানীয় শ্রমিক। এতে স্থানীয়দের সাথে বিরোধ তৈরি হচ্ছে রোহিঙ্গাদের। ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের তালিকা করে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি সুশীল সমাজের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের ঘুমগাছতলা মোড়ে এ যেন শ্রমজীবীদের হাট। সকাল হলে জড়ো হন কয়েকশো শ্রমিক। প্রতিদিনের মতো কাজের জন্য বসে আছেন স্থানীয় শ্রমিক মোহাম্মদ ও রোহিঙ্গা শ্রমিক হোসেন। স্বল্প মূল্যে হোসেন কাজ করতে চলে গেলেও কাজ পাননি মোহাম্মদ। বলছিলেন কাজ না পাওয়ার কষ্টের কথা। কম দামের বেতন পাইলে রোহিঙ্গার কলরে লই যাগৈ
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট মাছ ওঠানামার কাজ করছেন রহিম ও জাহিদ। তারাও বলছেন রোহিঙ্গাদের দৌড়াতে তাদের অসহায়ত্বের কথা। 500 টাকা হয়তো 700 টাকা, এখন তারা 300 টাকা কাজ করে। 3000 টাকা 3500 টাকার ট্রলারে নিয়ে এখন রোহিঙ্গারা 1000 টাকা দিলেও যাচ্ছে, 1500 টাকা দিলেও যাচ্ছে। শুটকি মহল থেকে শুরু করে রিক্সা, ইজি বাইক চালক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক হিসাবে সব কাজে জায়গা করে নিচ্ছেন রোহিঙ্গারা। ফলে বেকার হয়ে পড়ছেন স্থানীয় শ্রমিকরা। 300 200 200 টাকা ধরে হাজ করি আর হনো হাসানে এক সপ্তাহ মিলে একদিন হাজও পাইনি। 100 জনের মধ্যে 60-70 জন রোহিঙ্গা ক্যাম্পার থেকে কাজ করে। 10 টাকার ভাড়া 5 টাকা করে নিয়ে নেই, আমরা আর ভাড়া মারতে পারি না। শ্রমিক নেতারা বলছেন রোহিঙ্গাদের কারণে দিন দিন স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। আর ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের তালিকা করে সরকারকে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি সুশীল সমাজের। দিন মজুর থেকে শুরু করে সব কিছুই আজকে রোহিঙ্গাদের হাতে আজকে দখল হয়ে যাচ্ছে। আজকে স্থানীয় যারা আছে তারা বেকারত্ব দিন যাপন করতেছে। অন্তত পক্ষে তাদেরকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন পর্যায় থেকে একটি তালিকা তাদের করা হোক। শ্রমিক সংগঠনগুলোর দেয়া তথ্য মতে কক্সবাজারের 8টি উপজেলায় প্রায় 6 লাখের বেশি শ্রমজীবী মানুষ রয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে পদ্মার তাজা রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই চলছে বেচাকেনা, কিন্তু চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 2 মাসের নিষেধাজ্ঞার পর মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে অনেকেরই ছুটে আসা তাজা ইলিশের সন্ধানে। পদ্মার তাজা ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়, গাদাগাদি ভিড়ে চলছে বেচাকেনা। বড় ইলিশ কেজি প্রতি দাম 1400 থেকে 1600 টাকা, আর 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় 800 থেকে 1000 টাকায়। অন্য লেগে মাছ না পাওয়া গেল এই পদ্মায় মাছ পাওয়া যায়। পদ্মার ইলিশটা ব্যাপক চাহিদা, এজন্য লোকজন এখানে বেশি আসে। চাহিদার কারণে দামটা একটু বেশি। আজকে আমি অনেক কষ্ট করে 5টা মাছ কিনছি, 5টা মাছ এক খরিদ্দারি নিয়ে গেছে। এখানে কিনতে আসে এই পদ্মার ইলিশটা স্বাদ বেশি। আমাদের আরো 2 বিঘা জায়গা দেওয়া হোক, তাহলে আমরা খুব নিরাপদে চালাইতে পারবো। 50 বছরের পুরনো হাটটির সংস্কার জরুরি, তাই দেশ সেরা ভোরের ইলিশের হাটের আধুনিকায়নের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সেতু রিলেটেড কোন কোন জায়গায় লাগবে এটা ওই জায়গাটুকু পছন্দ হয়ে নিয়ে গেলেই আমরা জায়গা বের করে সবকিছু ইনশাল্লাহ আমরা করব। এদিকে বড় ইলিশ ধরা গেলেও 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানী কাঁচা বাজারে সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে সবজি প্রতি 5 টাকা বেড়েছে, আর কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর মৌলভীবাজার সবজি সরবরাহে কোনো কমতি নেই, তারপরও বিক্রেতারা সরবরাহ সংকটের দোহাই দিয়ে দাম বাড়িয়েছেন সবজির। করলা 50 টাকা, ইয়াতের 60 টাকা, ভেন্ডি হলো 50 টাকা, বেগুনে কেজিতে 8 টাকা বেশি কিনা, বরবটিতে 6 টাকা বেশি কিনা। যখন আমদানি কম থাকে তখন একটু বেশি হয়। যেরকম আইতেছে ওরকম বেচতেছি, যেরকম রেট হইতেছে ওরকম চালাইতেছি, এরকম চলতেছে। এখানে অত কিছু আমদানি আর বেশ কম কিছু। আমাদেরকে মোকামেতে ঘাটের মাল কিনে আনি, এখন যেখান থেকে মাল কিনে আনে ওখানে আরো থেকে গ্রামের থেকে দেয়। মাছ বাজারে অনেকটাই শূন্যতা, সরবরাহ সংকটের কথা জানান ক্রেতারাও। আর লকডাউনে গাড়ি চলাচল কম হয় আমদানি কমেছে বলে জানান বিক্রেতারা। এতে মাছ অনুযায়ী কেজি প্রতি দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। কাতল বিক্রি করতেছি আপনার 280, 320, আর রুই বিক্রি করতেছি আপনার 300 টাকা, 320 টাকা। দাম বাড়তি আছে, একটু হালকা একটু বাড়তি আছে দাম। গাড়ি কম হয়েছে তো। 1000 টাকা কেজি চিংড়ি মাছ, রুই মাছ 350, 400। একবার হালকা, একবার কম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার 130, সোনালী 250 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকায়। এছাড়া গরুর মাংস 580 থেকে 600 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে বলে দাবি নাটোরের কৃষকদের। অতিরিক্ত দামে বীজ ও চারা কিনলেও লাভ হয়নি তাদের। আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর গত 12 এপ্রিল থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করে 40 টাকা। এই ঘোষণার প্রায় 1 মাস হতে চললেও নাটোরের কৃষকরা সে হারে দাম পান না। বর্তমানে 28 থেকে 32 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
আগের বছরগুলোতে দাম ভালো পাওয়ায় চলতি বছর কৃষকরা অতিরিক্ত দামে বীজ ও চারা কিনেছেন। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৩৫ টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে কম দামে। বাইরে থেকে ক্রেতা না আসায় এমন পরিস্থিতি বলে মনে করেন কৃষকরা। পেঁয়াজ বিক্রি করতেছে ৩০ থেকে ৩২ টাকা দরে, ২৮ টাকা দরে, এরকম আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। ৮০০ টাকার চারা ৪,০০০ টাকা দাম হয়েছে, সার ওষুধের দাম বেশি। ৫০,০০০ টাকা বিঘায় খরচ হয়েছে, কিন্তু ওই টাকাটাই উঠবে না। এরকম এবছরে লাভ নাই, 2 বছরের টাকা এবছর চলে যাবে। ব্যবসায়ীদের দাবি, অন্য বছর নাটোর থেকে প্রতি সপ্তাহে ৭ থেকে ৮০০ টন পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও এবার হচ্ছে মাত্র 2 থেকে 300 টন। পরিবহন সংকটকেও কারণ হিসেবে দেখছেন তারা। লকডাউনের জন্য বাইরের ব্যাপারী আসতে পারতেছে না, পেঁয়াজের প্রচুর আমদানি হচ্ছে। গাড়ি ভাড়া এত বেশি, যার জন্য বাইরের পাইকারগুলো আসতেও পারতেছে না। গত বছর জেলায় ৬৩,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার হয়েছে ৮০,০০০ মেট্রিক টন। ন্যায্য মূল্য না পেলে পরের মৌসুমে অনেকে আগ্রহ হারাবেন বলে মন্তব্য কৃষকদের। সময় সংবাদ, নাটোর। জার্মানিতে করোনা টিকা কর্মসূচিতে গতি ফিরেছে। একদিনে টিকা নিয়েছেন রেকর্ড 10 লাখের বেশি মানুষ। দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়ায় স্বস্তিতে প্রশাসন। জার্মানির করোনা ভ্যাকসিনের খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, তখন জার্মানিতে টিকাদান কর্মসূচির পালে হাওয়া লেগেছে। দেশটিতে একদিনে 10 লাখেরও বেশি মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা এখন 2,55,00,000। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 71,60,000-এরও বেশি মানুষ, অর্থাৎ প্রায় 8.5 কোটি জনসংখ্যার দেশটিতে টিকা নিয়েছেন প্রায় 8.6%-এরও বেশি মানুষ। দেখুন, দেশে যাদেরকেই টিকা দেওয়া হচ্ছে তারা সবাই পাচ্ছেন অগ্রাধিকার ভিত্তিতে। টিকা নেওয়ার ক্ষেত্রে নিয়মটা জরুরি ছিল, তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে টিকাটি নিয়ে নানা জনের নানা মত সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্তটা ঠিকই আছে। কেউ যদি টিকাটিকে নিরাপদ মনে করে তাহলে নিতে বাধা কোথায় বলুন? এসবের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ, প্রাণ হারাচ্ছেন গড়ে 200 থেকে 250 মানুষ। তবুও ম্যার্কেল সরকারের টিকা নীতিতেই আস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বা বিতরণে কোনো নিয়ন্ত্রণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমার মনে হয় করোনা টিকার উপর আস্থা রাখা যায়, তাই টিকা নেওয়াটা সত্যিই খুব জরুরি। সবাই নিচ্ছেও। আসলে জার্মানি উন্নত দেশ, তাই সংকট নেই, কিন্তু গরিব দেশগুলোতে টিকার বড্ড বেশি প্রয়োজন। তাই জার্মানি সহ উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে সাহায্য করুক, আমি এটা চাই। 2 ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য চলমান লকডাউনের বিধিনিষেধ আরও শিথিলের বিষয়ে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে পার্লামেন্টে। জার্মানিতে টিকা প্রদান কার্যক্রমের শুরুর দিকে টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের অনাগ্রহ ছিল চোখে পড়ার মতো, কিন্তু সময়ের সাথে সাথে সে চিত্র এখন অনেকখানি পাল্টে গেছে। বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা, আর এটিকেই স্বস্তিদায়ক বলছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আবারও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 7 থেকে 20 মে পর্যন্ত নতুন করে আবারও 2 সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে কুয়ালালামপুর সহ সেলাঙ্গর, তেরেঙ্গানু, জোহর ও পেরাক রাজ্যের বেশ কয়েকটি জেলায়। কুয়ালালামপুর সহ আশেপাশের বিভিন্ন রাজ্য মালয়েশিয়া সরকার লকডাউন করে দিয়েছে এবং এই লকডাউনের কারণে আমরা প্রবাসীরা খুবই দুশ্চিন্তার ভিতরে আছি। আন্তজেলা ও আন্তরাজ্য ভ্রমণের পাশাপাশি 10 কিলোমিটারের বেশি পথ অতিক্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি সকলকে অনুরোধ করব, মালয়েশিয়া সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম, এই যথাযথ নিয়মকে পালন করার মাধ্যমে আমরা সবাই করোনা ভাইরাসকে প্রতিরোধ করব। এই লকডাউনে আমরা যারা প্রবাসীরা রয়েছে আমরা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আসলে বর্তমান যে পরিস্থিতি, এই করোনা মোকাবেলায় সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ মেনে চলা ছাড়া আমাদের আসলে কিছুই করার নাই। এদিকে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাসধারীরা। তবে নির্ধারিত এসওপি প্রয়োগের মাধ্যমে শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে দেশে প্রবেশের অনুমতি পাবেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর যুবলীগ। শুক্রবার কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিশাদ বিন আবদুল্লাহ হৃদয়। সংগঠনের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল। অনুষ্ঠান শেষে দেশ এবং মুসলিম উম্মাহ শান্তি কামনায় করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মানিকগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে হরিণ ও ময়ূর সহ বিভিন্ন বন্যপ্রাণী খামারে লালন পালন করা হচ্ছে। রোমান্টিক নামের এক লন্ডন প্রবাসী শখের বশেই গড়েছেন এই খামার। কেয়ারটেকারের দাবি, সরকারের অনুমতি নিয়ে গড়া হয়েছে খামারটি। এটি দেখতে ভিড় করছেন অনেকেই। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লন্ডন প্রবাসী এক প্রাণীপ্রেমী মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসুরা এলাকায় গড়ে তুলেছেন বন্যপ্রাণীর খামার। এখানে রয়েছে 9টি চিত্রা হরিণ। এছাড়াও খামারে রয়েছে সিলজোর পেজেন্ট 7টি, ম্যান্ডারিন ডাক 10টি, ময়ূর 3টি, জার্মান শেফার্ড 4টি, হাঁস 1200। লাইসেন্স করে শখের বসে করা হয়েছে এই খামার, জানালেন কেয়ারটেকার। 600% জায়গা নিয়ে আমরা এই খামারটা করি, কারণ আমার ভাইয়ের অনেক শখ। সে আর্টিস্টও, সে আর্টও করে, তার শখ, কিন্তু সে নাই, তার পরিবর্তে আমি দেখাশোনা করি। চিত্রা হরিণ সহ খামারের অন্যান্য প্রাণীদের লালন পালন করে খুশি খামারের শ্রমিকরা। প্রাণীগুলোকে নিজেদের সন্তানের মতো আদর যত্নে লালন পালন করেন তারা। আমার সন্তানের মতন আমি এগুলারে পশু পাখি যাই আছে সব কিছু আমি খাওয়া দাওয়া সকালে এগুলা সব কিছু আমি দেখাশোনা। যার যেটা যেসব খাওয়ার প্রয়োজন ওইভাবে নেই। দেখা গেলো আমরা একটু ভুসি 2-3টা গামলা ডিশ নামিয়ে দেই, ওখানে যার যার মতো এসে খাওয়া শুরু করে দেয়। মানিকগঞ্জ জেলার ভিতরে এরকম একটা জিনিস তৈরি হয়েছে যে বিভিন্ন লোকজন এসে তারা আমাদের এই জিনিসটাকে দেখে। খামার গড়ার আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে খামারটি দেখতে আসছেন অনেকে, জানাচ্ছেন তাদের ইচ্ছার কথা। তো এখানে অনেক কিছুই আছে, হরিণ আছে, ময়ূর আছে, তারপরে হাঁস আছে, মুরগি আছে এবং নানান বন্যপ্রাণী। তো আমার কাছে অনেক ভালো লাগছে এবং ইচ্ছা আছে একটু করার। বাচ্চাদের দেখতে চাই, সেই জন্য আসছি। হরিণ দেখলাম, ময়ূর দেখলাম। 600% জমিতে এক্সোটিক রয়্যাল নামের খামারটির যাত্রা শুরু 2019 সালে। ঢাকার কাটাবন থেকে কেনা হয় 8টি হরিণ। প্রাণীদের লালন পালনে রয়েছেন 10 জন শ্রমিক। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ছুটির দিনে ঈদে ঘরমুখী মানুষের স্রোতের পর এলো ফেরি বন্ধের সিদ্ধান্ত। দিনে চলবে না আরিচা ও মাওয়া ঘাটে, রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। ফুটপাতে উপচে পড়া ভিড়। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা আগের মতোই, বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণেই দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।